আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবে আহতদের সাথে সচিবালয়ে উপদেষ্টাদের বৈঠক। চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। পঙ্গুতে চিকিৎসাধীনদের আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান। আইন করে কুইক রেন্টাল পাওয়ারের দায়মুক্তি দেয়া অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা হাইকোর্টে। দেশের সব বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সচল করার নির্দেশ। সংস্কারের গতির ওপর নির্ভর করছে নির্বাচন কখন হবে, বার্তা সংস্থা এএফপিকে জানালেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলসহ সব পক্ষের সহযোগিতা কামনা। শেখ হাসিনা ভারতে বসে যাতে ফোন ও ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে ব্যবস্থা নিতে দেশটিকে পররাষ্ট্র দপ্তরের আহ্বান। এবং অফিস প্রধানের অনুমতি ছাড়াই কোটি টাকা তুলে নিয়েছেন ক্রীড়া পরিদপ্তরের ৩ কর্মকর্তা। পরিচালকের ব্যক্তিগত রোষের শিকার দাবি অভিযুক্তদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। প্রত্যেককে দেওয়া হবে ইউনিক আইডি। সরকারি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন সারা জীবন। সচিবালয় বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। এই বৈঠককে কেন্দ্র করে নিজেদের মধ্যে বাক বিতণ্ডায় জড়ান আহতরা। তাদের মধ্যে থেকে উপদেষ্টা করারও দাবি জানানো হয়। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বৃহস্পতিবার দুপুর 2টায় সচিবালয়ে বৈঠক করতে আসেন জুলাই বিপ্লবে আহতরা। তখনও উপস্থিত হননি উপদেষ্টারা। এক পর্যায়ে নিজেদের মধ্যেই বিতণ্ডায় জড়ান আগতরা। পরে সমন্বয়ক সার্জিস ও হাসনাত আব্দুল্লাহ পরিস্থিতি শান্ত করেন। 4:30টায় 6 জন উপদেষ্টার সাথে বৈঠকে বসেন ছাত্র জনতার আন্দোলনে আহতরা। 3 মাসেও সুচিকিৎসা না পেয়ে ক্ষোভ জানান তারা। আহতদের মধ্য থেকে উপদেষ্টা করার দাবিও জানান কেউ কেউ। দীর্ঘ বৈঠকের পর বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তাদের চিকিৎসা সেবা, তাদের স্বল্পমেয়াদী পুনর্বাসন, দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের বাইরে বিভিন্ন ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেগুলোর সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই। রাস্তা অবরোধ করে আহতদের কেন দাবি আদায় করতে হচ্ছে এমন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। কোন ধরনের কেউ সুযোগ নিতে না পারে এই বিষয়ে আমরা অবশ্যই সবাই সচেতন থাকব। তো আজকে আমরা আসছি, সবাই কথা বলছেন, এখন মিডিয়া আসছে, আমরা কি উদ্যোগ আমরা নিব। জুলাই বিপ্লবে সারা দেশে 20,000-এর বেশি আহত হয়েছে বলে জানানো হচ্ছে, যাদের তালিকা করছে সরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে হাসপাতালে গিয়ে আহতদের হাতে নগদ অর্থ তুলে দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামীতে ক্ষমতায় গেলে জুলাই বিপ্লবে হতাহত সবাইকে পুনর্বাসনের আশ্বাস দেন তারা। আরও জানাচ্ছেন রাসনা দাস। জুলাই আগস্টের আন্দোলনের পর 5 মাসে মাত্র 1 লক্ষ টাকা করে সাহায্য পেয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালের চিকিৎসাধীন আহতরা। বেশিরভাগ রোগীর চিকিৎসা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। গণঅভ্যুত্থানে আহত 10ম শ্রেণীর ছাত্র নাদিম জানায়, যারা দেখা করতে আসেন বেশিরভাগ সময় সবার সাথে কথা বলেন না। সব খরচ সরকারের বহন করার কথা থাকলেও দীর্ঘমেয়াদী এই চিকিৎসার খরচ যোগাতে গিয়ে তারা প্রায় নিঃস্ব। এমনকি কোনো চিকিৎসা ভাতাও দেওয়া হচ্ছে না তাদের। আমাদের উন্নত মানের চিকিৎসা দেখ, আমরা কেউ মোটামুটি সুস্থ না, আমরা সবাই অসুস্থ। আমাদের কোনো চিকিৎসা ভালো চিকিৎসা পাইতাছি না। কেন আমরা কি দেশের বোঝা হয়ে গেছি? এই আন্দোলন করে আমাদের রক্তের উপর একজন চেয়ার। এখন তো দেখতেছি আগের মতনই বাঙালি চলতেছে, যার যার চেয়ার সে ভারী করতেছে। তো আমাদের কি অবস্থা হইতেছে? এ টাকা না দিতে পারলে, হে যদি নাই দিতে পারে, হে যদি ঘোষণা না করতে পারে, তাহলে নির্বাচন দিয়ে দেখ, নির্বাচিত সরকার ঘোষণা করুক। কোনো একটা অনুদান আসে না,
যদিও দু একটা অনুদান আসে এটা নিয়ে সংস্করণে নিয়ে যায়, আমরা এক টাকাও পাই না। বৃহস্পতিবার হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়ার পাশাপাশি ক্ষমতায় গেলে সব আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দেন তারা। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরেই এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। এর আগে বুধবার পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ম্যান্ডেট নিয়ে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিতে দলের 31 দফা সংস্কারের রূপরেখা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানান। নির্বাচিত সরকার ছাড়া জনপ্রত্যাশিত সব সংস্কার সম্ভব নয় বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা ও নাগরিক ভাবনা শিরোনামে সেমিনারের আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি সেমিনারে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপির 31 দফা সংস্কার নিয়ে তাদের মতামত তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে তৈরি বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত সরকার। এখন নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে নির্বাচন দেয়াই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অংশীদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠা করবে। ভবিষ্যতে আর কখনো যাতে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা হতে না পারে তা নিশ্চিতে ক্ষমতার ভারসাম্য ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। একটি দেশে নির্বাচিত সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রকে নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালনা করা, যেন রুলস বেসড অর্ডার ঠিক থাকে। রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে, তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে। আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে না। ডিভিশন এবং ডিসক্রিমিনেশন থাকবে না। সমাজের প্রতিটি স্তরে পলিটিসাইজেশন বা ইনস্টিটিউশনাল কলাপস ঘটবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কারের মাধ্যমে মানুষের জীবন মানের পরিবর্তন ও জীবনের নিরাপত্তা বিধান করা হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা করা হবে। কোনো প্রতিহিংসা নয়, সহনশীলতার রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করবে বিএনপি। আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা এগিয়ে নিতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো ব্যক্তির দায় মুক্তির অবকাশ নেই, এমন পর্যবেক্ষণ দিয়ে কুইক রেন্টাল আইনে দায়মুক্তির 2টি ধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সচল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ। রায়ের প্রতিক্রিয়ায় রিটকারীর আইনজীবী বলেন, একচ্ছত্র ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির সুযোগ তৈরির পাশাপাশি ব্যক্তি ও গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই আইনে দায়মুক্তির বিধান সংযোজন করে আওয়ামী লীগ সরকার। হুমায়ুন চিস্তির রিপোর্ট।
বিগত সরকারের সময় অর্থ লোপাটের আলোচিত খাত ছিল রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। ক্যাবের তথ্য মতে গেল প্রায় ১.৫ দশকে প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয় ১৩০৫ কোটি টাকা। শুধু তাই নয়, সেই অর্থ লোপাটকে বৈধতা দিতে বিতর্কিত আইন করে তৎকালীন সরকার, যা কুইক রেন্টাল আইন নামে পরিচিত। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০-এর ৬-২ ধারায় বলা হয়, এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার একক ক্ষমতা বলে চুক্তি করতে পারবেন। আর ৯ ধারায় বলা হয়, ওই আইনের অধীনে করা কাজ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এমন বাস্তবতায় কুইক রেন্টাল আইনের ২টি ধারা চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর রুল জারি করে হাইকোর্ট। শুনানি শেষে ওই আইনের বিতর্কিত ২টি ধারা বাতিল করে উচ্চ আদালত। লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো ওই জন্য আদালত বলেছে যে ৯ ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। রায়ে আদালত বলেন, বিগত সরকারের সময়ের চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার। উদ্যোগ নিতে বলেন সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল ও উৎপাদন বৃদ্ধির। সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে। অর্থাৎ ওই চুক্তিগুলি যে ওই যে বসে থেকে টাকা দিবে, সরকার যদি এটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। বাতিলও করতে পারবে। আদালত বলেছে যে সরকারের চেষ্টা করা উচিত যে সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র যদি বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায়। ৬-২ ধারা মোতাবেক বিগত সময়ে সম্পাদিত চুক্তিতে রাষ্ট্রের স্বার্থ কতটুকু সংরক্ষণ হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছে উচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছে জামাতে ইসলামী। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে সংবিধানের ৫৫ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এই বিষয়ে আইনি যুক্তি তুলে ধরেন জামাতের আইনজীবী শিশির মনির। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ওপর জোরালো যুক্তি তুলে ধরেন তিনি। ৫৫ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী ও একনায়ক শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে শুনানিতে বলা হয়। ২০১১ সালে সংবিধানের ৫৫ সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আমরা বলছি এটি এক ধরনের বাক স্বাধীনতাকে খর্ব করে। একজন সংসদ সদস্য উপযুক্ত মনে করলে নিজ দলের মতামতের বিরুদ্ধেও মতামত পেশ করার স্বাধীনতা রাখেন। যদি তাই হয়ে থাকে তাকে লিবারেটিটুকু দেওয়া উচিত। এই জন্য ৭০কেও আমরা বাতিল চেয়েছি। সকলেই একসাথে বসে এই কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম এনেছিলেন এবং সেখানে যে ৩ জোটের রূপরেখা ছিল, এই রূপরেখাতেও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। তাহলে সেই ব্যবস্থাটা কেন ডিস্ট্রয় করতে হলো? সেটি তো মতৈক্যের ভিত্তিতে হয়েছিল, কনসেনসাসের ভিত্তিতে হয়েছিল। সেটিকে ডিস্ট্রয় করাটা সংবিধানকে ডিস্ট্রয় করার নামান্তর। গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে ফোন ও ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ভারতীয় হাইকমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এ কথা জানান। ৫ আগস্টের পর প্রশাসন ও রাজনৈতিক দলের কতজন ভারতে পালিয়ে গেছে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সঠিক কোনো তথ্য নেই বলেও জানান তিনি। বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে যাদের নতুন নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিষয়ে নেতিবাচক প্রচারণা বন্ধ করার আহ্বান জানান তৌফিক হাসান। সাবেক প্রধানমন্ত্রী ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি।
নির্বাচন কত দ্রুত হবে তা সংস্কারের গতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নতুন নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের সাইডলাইনে এএফপিকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। দ্রুতই দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ নেন তিনি। তবে রাজনৈতিক দলগুলো বিভিন্ন খাতে সংস্কারের পাশাপাশি চাপ দিচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড ইউনূস বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে দরকার সংস্কার। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। As soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. এ সময় ড ইউনূস বলেন, সাংবিধানিক সংস্কারের পাশাপাশি জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে ঐক্যমত দরকার। বলেন, বিপ্লবের পর মাত্র ৩ মাস পেরিয়েছে। খুব শিগগিরই দেশে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তার আশা। যে কোনো সরকারই স্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকে, আমরা উদ্বিগ্ন। তবে আশা করছি দ্রুতই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। এজন্য দেশবাসীর সহযোগিতা ও ধৈর্য প্রয়োজন। COP29 জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থানকালে বুধবার বার্তা সংস্থা এএফপিকে এই সাক্ষাৎকার দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। বাকুতে COP29 সম্মেলনের সাইডলাইনে এক সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন তারা। একাধিক চুক্তি সই করতে আগামী বছরের শুরুতে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলে জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে বাংলাদেশে বিনিয়োগ ও ঢাকায় আবাসিক দূতাবাস খোলার বিষয়ে আগ্রহ জানান তিনি। এ সময় তেল সমৃদ্ধ মধ্য এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। এদিকে বাংলাদেশের উৎপাদন খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় শ্রম সংস্কার কাজ চালিয়ে যাবার কথা বলেছেন ডক্টর ইউনূস। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের সাথে বৈঠকে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, শ্রম সংস্কার তার সংস্কারের অন্যতম অগ্রাধিকার। মানব পাচার ও অভিবাসন ইস্যুটি প্রাধান্য পায় বৈঠকে। ইউরোপের বিভিন্ন দেশে বৈধ চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বাড়ানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। এছাড়া সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্টের স্ত্রী লু আলকেমেন। এ সময় 2006 সালের নোবেল শান্তি বিজয়ীর উপর লেখা বই ডক্টর ইউনূসকে উপহার দেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা হাসপাতালে সঠিক চিকিৎসা না পাওয়ায় দায় এড়াতে পারে না সরকার, এমন মন্তব্য করেছেন সাংবাদিক কলামিস্ট সোহরাব হাসান। তিনি বলেন, তাদের আহত হওয়ার দায় অবশ্যই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের, কিন্তু এখন কেউ চিকিৎসার অভাবে মারা গেলে সেই দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। যেসব ব্যক্তি বছরের অন্তত অর্ধেক সময় নিজ নির্বাচনী এলাকায় থাকেন না, তাদের আগামী নির্বাচনে মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। ফেসিবাদকে যদি ভোটে অংশগ্রহণ করতে পারবে না দাবি করি, তাহলে আজকে যারা দখলবাজি করে চলেছে তাদেরও সেখান থেকে ফেরাতে হবে। বাংলাদেশের কোন এমপি ঢাকা শহরের বাইরে থাকেন না, তাহলে তারা ঢাকা শহরে প্রতিনিধিত্ব করবে। যে এলাকার স্থায়ী বাসিন্দা অন্তত বছরের অর্ধেক সময় সেই এলাকায় থাকেন, এর বাইরে কোন প্রতিনিধিকে আপনারা ভোট দেবেন না, ভোট দেওয়া উচিত না। উপদেষ্টা পরিষদে মোস্তফা সারওয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিনকে
কার পরামর্শে কি বিবেচনায় নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারকে তা স্পষ্ট করতে বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। চাপিয়ে না দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের তাগিদ দিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত সব দলের পরামর্শের ভিত্তিতেই নিতে হবে, নইলে সরকার ভুল করবে বলেও সতর্ক করেন তিনি। বড় বড় অফিসের বিএনপি যখন বলে যে আপনি মনে হয় ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য চেষ্টা করছেন, মনে মনে ফিকির করছেন, তো সরকার তো ডাকতে পারে বিএনপি নেতাকে, কেন এরকম বললেন, আমি তো এরকম নই, আমি এরকম ভাবছি ইত্যাদি। তাদের মধ্যে মতের আদান প্রদান হতে পারে, আমাদের সাথে হতে পারে। সরকার কারোর সাথে কথা না বলে যদি মনে করেন একা চাপিয়ে দেবেন, আমি কিন্তু কোনো থ্রেট করছি না, আমি বলছি ইতিহাস বলে ওইটা পারবেন না। গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আমি বলবো আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত, তা না হলে তারা ভুল করবে। দেশে প্রাপ্তবয়স্ক 25% বেশি মানুষ ডায়াবেটিস আক্রান্ত। এর মধ্যে মাত্র 80 লাখ ডায়াবেটিস রোগী বিভিন্নভাবে চিকিৎসকের শরণাপন্ন হন। তবে 60 থেকে 70% জানেন না তিনি এই রোগে আক্রান্ত। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বাংলাদেশ ডায়াবেটিস সমিতির এই জরিপ তুলে ধরেন। এ সময় তারা জানান, বংশগতভাবে এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন আর খাদ্যাভ্যাসের কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ডায়াবেটিস টেস্টের আয়োজন করা হয়েছে। রাজধানীর বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মচারী অরুণ কুমার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ফ্রি ডায়াবেটিস চেকআপ বুথে পরীক্ষার পর তার মাথায় হাত। জানালেন, ডায়াবেটিসের কোনো উপসর্গ না থাকলেও মিটার দেখাচ্ছে তার ব্লাড সুগারের মাত্রা অনেক বেশি। আমি আজকে মাইপে দেখি যে 9.1, কিন্তু আমি জানতাম না যে আমার ডায়াবেটিস আছে কিনা। একইভাবে অনেক তরুণেরও ধরা পড়েছে ডায়াবেটিস। অনেকে জানালেন, এত অল্প বয়সে ডায়াবেটিস হবে তা কল্পনাও করেননি তারা। 7.4 ছিল, বাট আমার কাছে কিছু ফিল হয় নাই, কারণ আমার এর আগেও ডায়াবেটিসের লক্ষণ ছিল না। মাঝে মধ্যে খাবার দাবারের কারণে হয়তো বা একটু উইক ফিল করতাম, মাথাটা একটু ঘুরতো, এই আর কি। বেশি হচ্ছে আপনার ইয়াং জেনারেশনের আসছে, অনেকেই হতবাক হচ্ছে যে এই বয়সে আমার ডায়াবেটিস হয়ে গেল, এই আর কি। বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 54 কোটি। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে বাংলাদেশে বর্তমানে 1.30 লাখ মানুষ ডায়াবেটিস আক্রান্ত। বর্তমান হারে বাড়লে 2045 সালে এর সংখ্যা দাঁড়াবে 2.20 লাখের মতো। ধূমপায়ীদের মধ্যে 40% ডায়াবেটিক হয়ে যাওয়ার সম্ভাবনা, যে ডায়াবেটিস হওয়ার পরেও যদি তারা ধূমপান করতে থাকে, তাহলে ডায়াবেটিস সম্পর্কিত যেসব জটিলতা জানেন আপনারা, হৃদরোগ, স্ট্রোক, গ্যাংগ্রিন, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এগুলার ঝুঁকি আরো 25% বেড়ে যায়। 2030 সালের মধ্যে 80% ডায়াবেটিস রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, শতভাগ রোগীর ইনসুলিন নিশ্চিত সহ 5টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। টোটাল ডায়াবেটিস যারা আছে তার 50% সবার আওতায় আনতে পারছে, আবার যাদের ডিটেক্ট করেছি তার 50%-এর বেশি ফুল কন্ট্রোল নাই, বুঝলেন না? এইটাই সব লোককে সচেতন করা যে আপনারা ডায়াবেটিস আছে কিনা চেক করে নেন, হলে আপনারা কন্ট্রোল করে আনেন। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত রক্ত পরীক্ষা, অতিরিক্ত ফাস্টফুড এবং চর্বিযুক্ত খাবার না খেয়ে শারীরিক পরিশ্রমের পরামর্শ বিশেষজ্ঞদের। বহু রোগের উৎস মহামারী ডায়াবেটিস একজন ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গকে এমনভাবে বিকল করে দিতে থাকে যেটা সেই ডায়াবেটিসের রোগী নিজেরা অনেক সময় বুঝতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন, সম্পূর্ণরূপে প্রতিকার সম্ভব না হলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে চললেই অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এর রোগীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অফিস প্রধানের অনুমতি ছাড়াই কোটি টাকা উত্তোলন এবং কাজ শুরুর আগেই ব্যয় দেখিয়ে অর্থ ছাড়, এমন অভিযোগ পাওয়া গেছে ক্রীড়া পরিদপ্তরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক আ.ন.ম তরিকুল ইসলাম বলেন, চাকরি জীবনে তিনি এত অনিয়ম দুর্নীতি দেখেননি। অন্যদিকে অভিযুক্ত 3 কর্মকর্তা জানান, পরিচালকের ব্যক্তিগত রোষের শিকার তারা। ক্রীড়া অধিদপ্তরের অনিয়ম নিয়ে এস.এম. আশরাফের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। 22 সেপ্টেম্বর 2024 ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে। দাবি একটাই, অপসারণ করতে হবে পরিচালক আ.ন.ম তরিকুল ইসলামকে।
দরকার হলে অন্য কাজ করে খাবো, তবু তার আন্ডারে আমরা চাকরি করব না। কিন্তু এই ঘটনার পেছনে আরো বড় ঘটনা বের হয়ে আসে অনুসন্ধানে। আন্দোলনে নামা 3 কর্মকর্তা ফেরদৌস আলম, আলিমুজ্জামান ও আজিম হোসেনের বিরুদ্ধে অভিযোগ 2022-23 অর্থ বছরে ক্রীড়া সামগ্রীর জন্য বরাদ্দকৃত অর্থ থেকে তারা 11,08,136 টাকা উত্তোলন করেছেন, কিন্তু নেননি অফিস প্রধানের অনুমতি। এছাড়া শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ও সাঁতারে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ বাবদ একই অর্থ বছরে একই প্রশিক্ষণে 3 বারে 26 লাখ টাকা অর্থ উত্তোলনের অভিযোগও তাদের বিরুদ্ধে। একবার এটা হচ্ছে আপনার কোটেশন, এইগুলো কোটেশনের কাগজ, এইগুলো আছে টেন্ডারের মাধ্যমে। তাহলে কোটেশন টেন্ডার এটা আছে বিলের মাধ্যমে, তাহলে কয় বার হলো? 3 বার। বাস্তবে কিন্তু এই প্রশিক্ষণ হয় না। শুধু ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তারা নন, পুরো প্রতিষ্ঠানটিকেই দুর্নীতিগ্রস্ত মনে করেন এই কর্মকর্তা। তার বক্তব্যের পক্ষে তথ্য পাওয়া গেছে। অ্যাথলেটিক প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে অর্থ বরাদ্দ করা হয় 20 ডিসেম্বর 2023-এ, কিন্তু বরাদ্দের আগেই তা ব্যয় দেখানো হয় 13 ডিসেম্বর। এছাড়া অতিরিক্ত কর্মঘণ্টার জন্য যে অর্থ ছাড়ের বিলে স্বাক্ষর করেন আলিমুজ্জামান আর ফেরদৌস, লগ বই চেক করে দেখা যায় সেখানে অফিস কর্মীদের কোনো দস্তখতি নেই। আপনি জানেন যে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করি, এই স্বাক্ষরগুলো সব এক না? এক। এটা গ্রহণকারী স্বাক্ষর, এটা হচ্ছে রেজিস্টারের একটা রেজিস্টার, ক্রীড়া সামগ্রী বিতরণ রেজিস্টার, ওই রেজিস্টারের লাস্ট পেজ, তো সব একই। এই লোককে এই লোক আছে অফিসারের পিউন, অফিস সহায়ক। তাহলে কি হলো? এসব অভিযোগ নিয়ে আমরা মুখোমুখি হই ফেরদৌস আলম আর আলিমুজ্জামানের। সেখানে উল্টো তারা তুলে ধরেন তৎকালীন পরিচালক তরিকুল ইসলামের কর্মকাণ্ড। এসব থাকছে দ্বিতীয় পর্বে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। চকবাজার থানায় করা হত্যা মামলায় গত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সোলাইমান সেলিম একাধিক হত্যা মামলার আসামি। চকবাজার থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তিনি হাজী সেলিমের বড় ছেলে। তার বাবা হাজী সেলিম গত 1 সেপ্টেম্বর রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কক্সবাজারের সি মার্ক হ্যাচারিতে শুরু হয়েছে উচ্চ ফলনশীল ভেনামি চিংড়ির বাণিজ্যিক আহরণ, যা দেশের চিংড়ি শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। প্রতি হেক্টরে 80 টনের বেশি উৎপাদন হওয়ায় এ পদ্ধতিকে দেশের চাহিদা পূরণ এবং চিংড়ি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। উচ্চ ফলনশীল জাতের ভেনামি চিংড়ির আহরণ শুরু করেছে সি মার্ক হ্যাচারি। সনাতন পদ্ধতির চাষে যেখানে প্রতি হেক্টরে উৎপাদন হয় মাত্র 500 কেজি, সেখানে এই পদ্ধতিতে উৎপাদন হয়েছে প্রায় 80 টন চিংড়ি। কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে সি মার্ক হ্যাচারিতে ভেনামি চিংড়ি উৎপাদনকে মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই পদ্ধতিতে চাষ বাড়ানো গেলে চিংড়ি রপ্তানির পরিমাণ যেমন বাড়বে কয়েক গুণ, তেমনি মিটবে দেশীয় চাহিদা। ভেনামি চিংড়ি মাছের রংটা ভালো, দেখতে ভালো। এখানে আমাদের অনেক সায়েন্টিফিক অফিসাররা আসছেন, তারা এটা টেস্ট করে দেখছেন যে এটার টেস্ট এবং তার মানে গুণমান যেটা, সেটা অনেক উন্নত ধরনের উৎপাদন হয়েছে। এই প্রোডাক্ট ইজ 100% সেফ প্রোডাক্ট হিসেবে সে তৈরি করছে এবং যেটা বাংলাদেশের জন্য ভবিষ্যতের জন্য একটা পথ খুলে দিবে, এক্সপোর্টের পথ, এই প্রোডাক্টটা তৈরি করে। উচ্চ ফলনের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় এটি এখন বিশ্বে ব্যাপকভাবে চাষ হচ্ছে। সারা বিশ্বে উৎপাদিত চিংড়ির 80%ই ভেনামি জাতের। দেশে এর পরীক্ষামূলক চাষ শুরু হয় 2019 সালে। 4 বছর ধরে নানা পরীক্ষা নিরীক্ষার পর
এই পদ্ধতিতে চিংড়ির বাণিজ্যিক উৎপাদন শুরুর অনুমতি দেয় সরকার। তবে দেশীয় জাতকেও ধরে রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। আমি আশা করি আরো অনেকে এগিয়ে আসবেন এবং এটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আমরা দেখবো এটা টেকসই করা যায় কিনা। এবং আমার মনে হয় তাহলে আমাদের রপ্তানি বাজারে এবং ওভারঅল আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টে একটা বড় ভূমিকা রাখতে পারবে। সরকারি সহযোগিতা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজার ধরতে পারবে ভেনামি চিংড়ি, এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন পণ্য উৎপাদন করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলিম আক্তার খান। তিনি জানান, আমদানি কমাতে দেশেই স্কিন ও টয়লেট্রিজ পণ্যের উৎপাদন বাড়াতে হবে। ভোক্তা অধিদপ্তর কার্যালয়ে মানহীন বিদেশি পণ্য, স্কিন কেয়ার এবং রিসার্চ নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। মানহীন স্কিন ও টয়লেট্রিজ পণ্য কিনে প্রতারণার শিকার হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে বিশেষজ্ঞরা বলেন, বিদেশি প্রসাধনী পণ্য আমদানি বন্ধ করতে হবে। মানহীন পণ্য ব্যবহারে স্কিনের পাশাপাশি আর্থিক ক্ষতির পরিমাণ বাড়ছে, যা উদ্বেগজনক। এজন্য কাস্টমস ও সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আমরা যাতে এমন কোন পণ্যের উৎপাদনের দিকে নিজেকে যুক্ত না রাখি যেটা আমাদের দেশবাসী ক্ষতিগ্রস্ত হবে অথবা প্রতারিত হবে। আমাদের প্রায়শই আমরা কিন্তু এটা করে থাকি এবং আমাদের অভিযানগুলো থেকে আমরা দেখছি আমাদের কসমেটিক্সের বাজারে যেভাবে আমরা বহির্নির্ভরতার মধ্যে আছি তাকে সাবস্টিটিউট করে অভ্যন্তরীণ অত্যন্ত বিশ্বমানের কসমেটিক তৈরি করে আমরা পার্টিকুলারলি স্কিন কেয়ার কসমেটিক্সের কথা আজকের আলোচনায় এসেছে, তেমন বিশ্বমানের পণ্য তৈরি করে আমাদের দেশের চাহিদা মেটাবো এবং যদি সম্ভব হয় আমরা বিদেশেও রপ্তানি করব। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন নীতি নিয়ে মতবিরোধ সত্ত্বেও দীর্ঘদিনের রাজনৈতিক এই দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতার মসৃণ হস্তান্তর নিশ্চিত করতে বৈঠকে ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা করেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যাঁ-পিয়েরে জানান, আমেরিকান জাতীয় বিশ্ব যেসব গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলো নিয়ে উভয় নেতা আলোচনা করেন। তাদের মধ্যে প্রায় 2 ঘন্টার বৈঠক হয় বলে জানান তিনি। স্পেনে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। দেশটির ইতিহাসে বন্যার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তারা বলছে, মালাগা, গ্রানাডা, নর্দার্ন ক্যাসেলন এবং তারাগোনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী 12 ঘন্টায় এই এলাকাগুলোতে 180 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়। প্রাণহানির ঝুঁকি থাকায় এসব প্রদেশ থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 2 সপ্তাহ আগে আকস্মিক বন্যায় অন্তত 200 জনের মৃত্যু হয়েছিল। প্রবল বৃষ্টি আর বন্যায় কোনোভাবেই যাতে মৃত্যুর ঘটনা না ঘটে তা নিশ্চিতে প্রশাসন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলে জানায় উদ্ধারকারী দল। শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। স্থানীয় সময় সকাল 7টা থেকে একটানা ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। এবারে নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার হরিণী অমরাসুরিয়া, বিরোধী এসজেবি নেতা সাজিদ প্রেমাদাসা, সাবেক প্রধানমন্ত্রী দীনেশ গুনারদেনা ছাড়াও কয়েকজন প্রার্থী অংশ নিচ্ছেন। এছাড়া পার্লামেন্টের 225টি আসনে 1,70,00,000 ভোটার ভোট দিচ্ছেন। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পেতে 113টি আসন পেতে হবে প্রার্থীকে। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে 7,500 পুলিশ সদস্য। এর আগে 24 সেপ্টেম্বর প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে 16তম পার্লামেন্ট বিলুপ্তি ঘোষণা করেন। এরপর নিয়ম অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। দিল্লি, লাহোর সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যস্ততম শহরগুলোর বায়ু দূষণ এখন চরম পর্যায়ে। বিশ্বজুড়ে বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা সুইস IQR এর সূচকে বায়ু দূষণে এখন শীর্ষে ভারতের দিল্লি আর দ্বিতীয় পাকিস্তানের লাহোর। দূষণের ফলে শহরটিতে 1,10,00,000-এরও বেশি শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। এই অবস্থার মধ্যেই বায়ু দূষণ রোধে আবারও আশ্বাসের বাণী শোনালেন COP29 জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর নেতারা। আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পাকিস্তানের লাহোরে বায়ু দূষণের মাত্রা এতটাই ভয়াবহ যে খালি চোখে প্রায় কিছুই দেখা যায় না।
গত কয়েকদিনে দূষণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েকশো মানুষ। স্কুল ও দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান বন্ধ ঘোষণা করেছেন শহর কর্তৃপক্ষ। গণজমায়েতেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এর মধ্যে 5 বছরের কম বয়সী 1,10,00,000-এরও বেশি শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। इन्फेक्शन था तो मेनली ये स्मोक की वजह से, जैसे मौसम चेंज हो रहा है, स्मोक ज़्यादा हो रही है। বায়ুমান পর্যবেক্ষণে শীর্ষে থাকা ভারতের রাজধানী নয়াদিল্লির অবস্থা আরও শোচনীয়। শহরের প্রায় প্রতিটি ঘরেই আছে শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগী। বৃহস্পতিবার সকালেও দিল্লি ও পার্শ্ববর্তী নয়দা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদে ঘন ধোঁয়াশা দেখা গেছে। এর জেরে সকাল 7টা থেকে দিল্লিতে নামতে পারেনি 7টি উড়োজাহাজ। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী সমাধান চাইছে দিল্লিবাসী। লাহোর, দিল্লি সহ বিশ্বের বড় বড় শহরগুলোর বাতাস যখন চরম দূষণের কবলে, তখন আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে COP29 জলবায়ু শিশু সম্মেলন। অথচ পরিবেশ দূষণের জন্য অনেকাংশে দায়ী জোটের সদস্য আমেরিকা, চীন, ভারত, ফ্রান্স অংশ নেয়নি এবারের সম্মেলনে। তবে জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে তা নির্ভর করছে আগামীতে ট্রাম্প প্রশাসনের নতুন নীতির ওপর। যদিও জলবায়ু পরিবর্তনের পেছনে উন্নত দেশগুলোই দায়ী, এমনটা মানতে নারাজ নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। বৌদ্ধ ভিক্ষু এবং ধর্মপ্রচারক অতীশ দীপঙ্করের জন্মস্থান বিক্রমপুরে একটি কমপ্লেক্স ও বিশ্ববিদ্যালয় দ্রুত গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ। রাজধানীর সবুজবাগ বৌদ্ধ বিহারে কঠিন চিবরদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বৌদ্ধ বিহারগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধানে উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাসংঘ নায়ক বিশুদ্ধানন্দ মহাথেরো অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুদের মধ্যে কঠিন চিবরদান করা হয়। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে রাতে মাঠে নামছে বিশ্ব ফুটবলের 2 পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। রাত 3টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এর 2.5 ঘন্টা পর শুক্রবার ভোর 5:30টায় মাঠে নামবে প্যারাগুয়ের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরাগ আরমানের রিপোর্ট। ইন্টার মিয়ামি ছেড়ে দেশের জার্সিতে আবারও মাঠে নামছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের মাঠ আসনসিওনে আরেকটি মেসি মাস্টার ক্লাসের প্রত্যাশা বিশ্ব চ্যাম্পিয়নদের। ল্যাটিন অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা আছে দুর্দান্ত ছন্দে। মহাতারকা মেসির হ্যাট্রিকে গত মাসে তারা বলিভিয়াকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছিল। প্যারাগুয়ের বিপক্ষেও তার বাঁ পায়ের জাদু দেখতে উন্মুখ দর্শক সমর্থকরা। আর মেসিকে ঠেকাতেই অদ্ভুত এক নিষেধাজ্ঞা জারি করেছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে মাঠে আর্জেন্টিনা দল এবং মেসির 10 নম্বর জার্সি পরে যাওয়া যাবে না। প্যারাগুয়ের টার্গেট অবশ্য যে কোনো মূল্যে ড্র। বিশ্বকাপ বাছাইয়ের 10 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে তারা। এদিকে ভেনেজুয়েলা কখনোই বিশ্বকাপ খেলেনি, আর ব্রাজিল হলো একমাত্র দল যারা প্রতিটি বিশ্বকাপেই অংশ নিয়েছে। এমনি 2 দলের লড়াই হবে ভেনেজুয়েলার মাঠ মাতুরিনে। এবার অবশ্য ভেনেজুয়েলার কিঞ্চিত সম্ভাবনা আছে। 11 পয়েন্ট নিয়ে 8ম স্থানে আছে তারা। ব্রাজিলের অবস্থাও ভালো ছিল না। গত মাসে 2 জয়ে 16 পয়েন্ট নিয়ে 4র্থ স্থানে উঠে এসেছে তারা। ব্রাজিল শিবিরের সুখবর হয়ে এসেছে চোট থেকে তারকা ফরওয়ার্ড ভিনিসিয়াসের ফিরে আসা। আর বার্সা স্ট্রাইকার রাফিনহাও আছেন ফর্মে। পরিসংখ্যান কথা বলছে সেলেসাওদের পক্ষেই। 30 বারের মোকাবেলায় ব্রাজিলের 24 জয়ের বিপক্ষে ভেনেজুয়েলা জিতেছে মাত্র 2টিতে। পরাগ আরমান, ATN বাংলা। জাতীয় কুস্তি প্রতিযোগিতায় পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার দল। পুরুষ বিভাগে আনসার জিতেছে 7টি স্বর্ণ, 1টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ পদক। আর নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিতেছে 6টি স্বর্ণ, 1টি রৌপ্য ও 3টি ব্রোঞ্জ পদক। রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আনসারের ক্রীড়া পরিচালক সাজ্জাদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মাসুদ আক্তার মোবারকি। 2 দিনের জাতীয় প্রতিযোগিতায় 20টি ওজন শ্রেণীতে 160 জন পুরুষ ও নারী কুস্তিগীর অংশ নেন।
কোচ হিসেবে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করাই মিশন থাকবে বলে জানালেন মোহাম্মদ আশরাফুল। এই ফ্র্যাঞ্চাইজি দলের হয়েই পেশাদার কোচ হিসেবে অভিষেক হচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়কের। মিরপুরে দলের অনুশীলন শেষে তিনি বলেন, স্থানীয় ক্রিকেটারদের জন্য এ ধরনের টুর্নামেন্ট নিজেদের প্রমাণ করার সুযোগ। তার বিশ্বাস, নিজেদের সেরাটা দিতে পারলে গ্লোবাল টি-20 টুর্নামেন্টের ফাইনালে যাবে দল। লাস্ট 1-1.5 মাস ধরে একাডেমিতেও কাজ করছি, বাচ্চাদের নিয়েও কাজ করছি। তো এটা আমার স্টার্ট, আমি শেখার চেষ্টা করছি। আমি আশা করব যে মিকি আর আমাদের হেড কোচ, তার সাথে থেকে আমি অনেক কিছু হয়তো শিখতে পারবো। অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল থেকে 4 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8টায় অ্যান্টিগায় শুরু হবে খেলাটি। এই ম্যাচ দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ দল। এদিকে দীর্ঘ ভ্রমণ শেষে ইতোমধ্যে অ্যান্টিগায় পৌঁছেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে টেস্ট দলের ক্রিকেটাররা দুবাই থেকে সেখানে আগেই যাওয়া দলের সাথে যোগ দেন। অ্যান্টিগার নর্থ সাউন্ড গ্রাউন্ডে দু দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে 22 নভেম্বর। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই বিপ্লবে আহতদের সাথে সচিবালয়ে উপদেষ্টাদের বৈঠক। চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। পঙ্গুতে চিকিৎসাধীনদের আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান। আইন করে কুইক রেন্টাল পাওয়ারে দায়মুক্তি দেওয়া অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা হাইকোর্টের। দেশের সব বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সচল করার নির্দেশ। সংস্কারের গতির ওপর নির্ভর করছে নির্বাচন কখন হবে, বার্তা সংস্থা এএফপিকে জানালেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলসহ সব পক্ষের সহযোগিতা কামনা। শেখ হাসিনা ভারতে বসে যাতে ফোন ও ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, ব্যবস্থা নিতে দেশটিকে পররাষ্ট্র দপ্তরের আহ্বান। এবং অফিস প্রধানের অনুমতি ছাড়াই কোটি টাকা তুলে নিয়েছেন ক্রীড়া পরিদপ্তরের 3 কর্মকর্তা। পরিচালকের ব্যক্তিগত রোষের শিকার দাবি অভিযুক্তদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।